আমরা একটু ঘ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। ঘ নম্বর প্রশ্নটাতে বলছে যে উদ্দীপকের ৩ নম্বর দ্রবণের ২০ মিলি দিয়ে। তো ৩ নম্বর দ্রবণ কি ছিল? ৩ নম্বর দ্রবণটা ছিল এরকম যে এখানে মনে করা যাক যে একটা দ্রবণ ছিল, এখানে কতটুকু ৫০ মিলি ছিল। ৫০ মিলি পরিমাণ ছিল পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 ছিল। এখন এর সাথে কি করছে, এই দ্রবণে যে ৫০ মিলি ছিল পুরোটা ব্যবহার করেনি, এর ২০ মিলি দিয়ে কি করছে, ২ নম্বর দ্রবণের ১০ মিলিকে সম্পূর্ণরূপে জারিত করছে। ২ নম্বর দ্রবণ পাত্রটা কি ছিল? ২ নম্বর দ্রবণটা ছিল এরকম যে এরকম একটা দ্রবণের মধ্যে ১০০ মিলি সালফিউরিক অ্যাসিড ছিল, H2SO4 ছিল। আর এইখানে যে কাজটা করছে সেটা হচ্ছে যে 2.5 গ্রাম পরিমাণ একটা আয়রন টিউব, মানে হচ্ছে লোহার নলকে ছেড়ে দিয়েছে। তো এই যে 2.5 গ্রাম আয়রন নলকে যখন সালফিউরিক মধ্যে যখন চুবিয়ে দেওয়া হয়েছিল, লো সালফিউরিক মধ্যে, তখন এটা কিন্তু সালফিউরিকের সাথে বিক্রিয়া করেছিল। বিক্রিয়া করে কি হয়েছিল, সালফিউরিক অ্যাসিড যথারীতি আয়রন টিউবটার সাথে বিক্রিয়া করে, মানে লোহাটার সাথে বিক্রিয়া করে এখানে ফেরাস সালফেটের একটা দ্রবণ তৈরি করেছিল। এটা একটা দ্রবণ তৈরি করেছিল আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছিল। তো এই যে এই দ্রবণটাতে যখন ফেরাস আর এই লোহার টিউবটা যখন ছেড়ে দেওয়া হয় তখন মূলত এইটার সালফিউরিকের দ্রবণ থাকে না, এইটা অ্যাকচুয়ালি হয়ে যায় তখন ফেরাস সালফেটের দ্রবণ। তো এই ফেরাস সালফেটের দ্রবণটার আয়তন কতটুকু হয়, আগে যে সালফিউরিকের আয়তন ১০০ ছিল সেই রকম ১০০ মিলি দ্রবণটা এখন হয়ে যায় ফেরাস সালফেটের। এখন আমরা উদ্দীপকটা থেকে প্রশ্নের দিকে একটু চলে যাই। প্রশ্নে আবার বলছে যে ২ নম্বর দ্রবণের ১০ মিলিকে সম্পূর্ণরূপে জারিত করা গেলে, এই যে এই দ্রবণটার ১০ মিলিকে জারিত করেছে, কি দিয়ে জারিত করেছে, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট যে জারকটা ছিল এই জারকটা দিয়ে জারিত করেছে। যে কতটুকু ব্যবহার করেছে, ২০ মিলি ব্যবহার করেছে। তো এই ২০ মিলি ব্যবহার করে ১০ মিলিকে জারিত করেছে। তাহলে এইখানে আয়রন টিউবের বিশুদ্ধতার শতকরা পরিমাণ কত তা নির্ণয় করতে বলেছে। একটা বিষয় খেয়াল করে দেখো, প্রসেসটাকে আমরা যদি জার্মিজন টাইটেশন হিসেবে বিবেচনা করি তাহলে আমরা ছবিটা একটু এভাবে একটু লিখতে পারতাম। সেটা হচ্ছে যে এখানে প্রকৃতপক্ষে যা করা হয় তা হচ্ছে যে এইরকম একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে, এখানে ১০ মিলি পরিমাণ, এইখানে ১০ মিলি পরিমাণ ফেরাস সালফেটের একটা দ্রবণ নেওয়া হয়। আর কি করা হয়, এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে, এইটা আমরা জানি এটা একটা হচ্ছে বুরেট, তাই না, এটা হচ্ছে একটা বুরেট। এই বুরেটের মধ্যে পটাশিয়াম K2Cr2O7 নেওয়া হয়। তো হিসেব করে দেখা গেল যে এর ২০ মিলি দিয়ে, এটার ২০ মিলি দিয়ে এর ১০ মিলিকে সম্পূর্ণরূপে জারিত করা যায়। তো তাই যদি যায় তাহলে এইখানে আয়রনের পরিমাণ কত তা নির্ণয় করতে হবে। এখন এই কাজটা আমরা করতে পারতাম যদি আমাদের এইখানে পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা দেয়া থাকতো। কেন ঘনমাত্রা দেয়া থাকতো, কারণ আমরা এখান থেকে লিখতাম যে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যখন ফেরাস সালফেটের যখন বিক্রিয়া হয় তখন বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা জানি যে, আমি আর সরাসরি বিক্রিয়াটা লিখছি না, শুধু বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা কি জানি সেটা একটু লিখছি। সেটা হচ্ছে যে ৬ মোল পরিমাণ ফেরাস সালফেট বিক্রিয়া করে কিন্তু ১ মোল পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে K2Cr2O7 এর সাথে। অর্থাৎ এই বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন এরকম হয় যে ১ মোল পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস ৬ মোল ফেরাস সালফেট প্লাস মনে করে যে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে, মূলত ফেরিক সালফেট, ক্রোমিক সালফেট ইত্যাদি উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে। তো যাই হোক, ওগুলো আমাদের প্রয়োজন না। আমরা এই বিক্রিয়া থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে ১ মোল পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে ৬ মোল পরিমাণ ফেরাস সালফেটের সাথে, অর্থাৎ ১ মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট হচ্ছে ৬ মোল ফেরাস সালফেট। এখন আমরা তো জানতাম যে মোল সংখ্যা n সমান লেখা যায় যে আয়তন ইনটু হচ্ছে ঘনমাত্রা লেখা যায়, ভলিউম ইনটু হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে এখানে এই ১ মোলটাকে আমরা যদি লিখতে চাই, কনসেন্ট্রেশনটাকে যদি আমরা 1 মোলার বলি তাহলে আমাদের এখানে এই আয়তনটাকে বলতে হচ্ছে ১ লিটার। তো আমরা ১ লিটার না লিখে এটাকে আমরা ১০০০ মিলিলিটার কিন্তু বলতে পারতাম। তো একটু পরে বলি। তার মানে হচ্ছে যে ১ মোল পটাশিয়াম ডাইক্রোমেট যে কথা, 1 লিটার ইনটু 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 ডাইক্রোমেট একই কথা।
তার মানে বুঝাতে চাচ্ছে যে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেটকে তুমি দ্রবীভূত করো তাহলে তার ঘনমাত্রাটা হবে 1 মোলার। ঠিক আছে? বা উল্টোভাবে বলা যায় যে 1 লিটার একটা দ্রবণ তৈরি করার সময় যার ঘনমাত্রা 1 মোলার হবে তখন তোমাকে 1 মোল পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করতে হবে। আর এখানে 6 মোল ফেরাস সালফেট বলতে আমরা বুঝতেছি যেহেতু আমাদেরকে আয়রনের পরিমাণ বা লোহার পরিমাণটা নির্ণয় করতে হবে, তো একটা বিষয় খেয়াল করে দেখো যে এই ফেরাস সালফেট যে আছে 1 মোল পরিমাণ ফেরাস সালফেট থেকে কিন্তু 1 মোল পরিমাণ ফেরাস আয়ন পাওয়া যায়। সুতরাং 6 মোল পরিমাণ ফেরাস সালফেট থেকে কিন্তু আমরা 6 মোল পরিমাণ ফেরাস আয়ন পাবো, Fe2+ এই আয়নটা পাবো। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখানে দেখো এখানে যেটা করতে হচ্ছে যে আমাদের এই পটাশিয়াম ডাইক্রোমেটের কিন্তু ঘনমাত্রা প্রয়োজন হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন যেটা আছে প্রশ্নে কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটের কোনো ঘনমাত্রা দেয়া নাই। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা কিন্তু আমাদেরকে আবার নির্ণয় করে নিতে হবে আগে। সেটা কিভাবে সম্ভব, সেটা এইভাবে করা যেতে পারে। তো আমরা এই জায়গাটা একটু আমাদের হিসাবের জন্য রাখি, আমরা একটু বা পাশে একটু হিসাবটা একটু করি। একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যখন এর আগের প্রশ্নটা যখন সমাধান করছিলাম তখন আমরা বলেছিলাম যে 1 মোল পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 অ্যাকচুয়ালি বিক্রিয়া করেছিল 3 মোল পরিমাণ অক্সালিক অ্যাসিডের সাথে H2C2O4 এর সাথে, এবং অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করেছিল, করার পর পাশে যা উৎপন্ন করার তা করেছিল। আমাদের সেটা প্রয়োজন নাই, আমাদের শুধু এইটুকু হলেই হবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারতাম, এইখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারতাম, সেটা হচ্ছে যে আমি একটু এই প্রশ্নটাকে একটু দেখাইতে চাচ্ছি। এখান থেকে আমরা যে জিনিস লিখতে পারতাম সেটা হচ্ছে যে এখানে এটা যদি আমাদের যেহেতু জারক, তো জারকের মূল সংখ্যাটাকে মূল সংখ্যা অক্সিড্যান্ট এইটা কিন্তু হচ্ছে 1, আর মূল সংখ্যা রিডাক্ট্যান্ট এইটা হচ্ছে কিন্তু 3। এখানে এই 3 থাকার পরে এর মূল সংখ্যা 3, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে অক্সিড্যান্টের আয়তন ভি অক্সিড্যান্ট এর আয়তনটা হচ্ছে পড়াশোনা করার আয়তন হচ্ছে 50 মিলিলিটার। এখানে দেখো 50 মিলিলিটার বলা আছে। আর এই বিজারকের আয়তনটা হচ্ছে এটারও 50 মিলিলিটার, তাহলে ভি রিডাক্ট্যান্ট এটা হচ্ছে 50 মিলিলিটার। অন্যদিকে অক্সিডেন্টের ঘনমাত্রা বা এস দিয়ে যদি চিন্তা করি তাহলে অক্সিডেন্টের ঘনমাত্রা এস ও সমান হচ্ছে, এইটা আমাদেরকে বের করতে হবে, এটা হচ্ছে আমাদের হোয়াট, হ্যাঁ এটা আমাদেরকে বের করতে হবে, এটা আমাদের নির্ণেয়। আর এইখানে কিন্তু রিডাক্ট্যান্টের যে ঘনমাত্রা সেটা কিন্তু দেয়া আছে 0.1 মোলার, 0.1 মোলার। তো এখান থেকে এখন কিভাবে বের করা যায় সেটা যদি আমরা একটু হিসাব করে দেখি তাহলে আমরা এইভাবে বলতে পারবো। আমরা ওই যে অ্যাসিড ক্ষার টাইট্রেশনের সময় যেমন বলেছিলাম যে VaSa ইকুয়াল V2S VbSb, আর এ থাকলে বি, বি থাকলে এ, অনুরূপে একটা কিন্তু আমরা সমীকরণ আমরা এখানে লিখতে পারি। সেটা লেখা যাবে এভাবে, আমরা যদি আগে অক্সিডেন্টের কথা চিন্তা করি তাহলে মনে হচ্ছে ভি অক্সিডেন্ট ইন্টু হচ্ছে এস অক্সিডেন্ট সমান হচ্ছে ভি রিডাক্ট্যান্ট মানে বিজারক ইন্টু হচ্ছে এস রিডাক্ট্যান্ট এস বিজারক। আর এখানে যেহেতু অক্সিডেন্টের ঘটনা চলছে তাহলে এখানে মোল সংখ্যা হবে রিডাক্ট্যান্টের, আর এখানে যেহেতু রিডাক্ট্যান্টের যেহেতু এই পাশটা তাই এখানে আমাদের মোল সংখ্যা হবে অক্সিডেন্টের। এখন আমরা এই মানগুলো একটু বসিয়ে দিয়ে একটু ছোট্ট একটু হিসাব করে ফেলতে চাই, তাহলে এন আরটার মান হচ্ছে 3, ভি ও এর মানটা হচ্ছে 50 মিলি, এস ও এর মানটা আমাদেরকে বের করতে হবে, আর এন ও এর মানটা হচ্ছে 1, ভি আর এর মানটা হচ্ছে 50, আর এস আর এর মানটা হচ্ছে 0.1। তাহলে মূলত আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এ পাশের 50 এ পাশের 50 যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা এস ও এর মানটা পাচ্ছি 0.1 কে আমরা 3 দ্বারা ভাগ করলে যা হবে তাই, এটা ভাগ করে আশা করি 0.033 এরকম এত মোলার আসার কথা। আমরা একটু ক্যালকুলেটর থেকে একটু নিশ্চিত হতে চাই, তাহলে কি করতে হচ্ছে পয়েন্ট ওয়ান কে আমাদের ভাগ করতে হচ্ছে 3 দ্বারা, হ্যাঁ তাহলে মানটা হচ্ছে আসলে তাই যে 0.33। আচ্ছা, তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা, অর্থাৎ K2Cr2O7 আমাদের যে এইটা যে জারক ছিল এই জারকটার ঘনমাত্রা হচ্ছে 0.033 মোলার। এখন আমরা আবার আগের জায়গায় ফিরে যাই, এখানে একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে বলা হচ্ছে যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট যদি 6 মোল ফেরাস সালফেট হয়
তাহলে আমরা এইটাকে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটটাকে আমরা লিখতে পারি 1 লিটার 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট, বা আমরা এইভাবে লিখতে পারতাম যে 1000 মিলিলিটার 1 মোলার K2Cr2, হ্যাঁ, O7 ইকুইভ্যালেন্ট হচ্ছে 6। এই মোলটাকে যদি আমরা এখন গ্রামে লিখি তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85 এত গ্রাম প্রতি মোলের জন্য। তাহলে এটা আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা এখন লিখবো কত, 55.85, এইটা গ্রাম পার হচ্ছে মোল। তো গ্রামটা তো একবার লিখেছি, তাহলে এখানে আর লেখার প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে আর লেখার প্রয়োজন নেই তাহলে গ্রামটা। আচ্ছা, তারপর কি হচ্ছে, এত গ্রাম পার মোল, আর এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখবো যেটা জিনিস, এত গ্রাম পার মোল হচ্ছে Fe2+। আচ্ছা, এখন 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট সমান যদি এত গ্রাম আয়রন হয়, 6 × 55.85 গ্রাম আয়রন হয়, তাহলে আমরা বলতে পারি যে 1 মিলিলিটার 1 মোলার K2Cr2O7 ইকুইভ্যালেন্ট হচ্ছে 6 × 55.85, এগুলো লেখার প্রয়োজন নাই, নিচে হচ্ছে 1000 এত গ্রাম Fe2+। তাহলে এটাই যদি হয়, তাহলে এই যে এখানে যে বলেছে, এখানে বলেছে যে 20 মিলি পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার হয়েছে। এই 20 মিলি পটাশিয়াম ডাইক্রোমেট যে ব্যবহার করেছে, এর ঘনমাত্রাটা আমরা হিসেব করে বের করেছি 0.033 এত মোলার ছিল। তাহলে এখন আমরা বলতে পারি যে 20 মিলি, হ্যাঁ, 20 মিলি 0.033 এত মোলার K2Cr2O7, যতই কষ্ট হোক এখানে কিন্তু এইরকম চিহ্ন দেওয়া যাবে না, ওটা লিখতেই হবে পুরাটা। ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 6 × 55.85 ইন্টু হচ্ছে উপরে 20 ইন্টু হচ্ছে 0.033 আর নিচে হচ্ছে 1000, এটা হচ্ছে গ্রাম Fe2+। এখন এই মানটা কত হয় সেটা আমরা একটু হিসেব করে একটু দেখি। আমাদের একটা ক্যালকুলেটর দরকার। ক্যালকুলেটরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানটা হচ্ছে 6 × 55.85 ইন্টু 20 ইন্টু 0.033, হ্যাঁ, আর এইটাকে এখন ভাগ করতে হবে 1000 দিয়ে, 1000 দিয়ে, তাহলে মানটা হচ্ছে 0.2211। তাহলে এইটার সমান এখন আমরা লিখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে 0.2211 গ্রাম Fe2+। তারপরে এই যে এখানে যে আমি 10 মিলি ফেরাস সালফেট দ্রবণ নিয়েছিলাম, এই 10 মিলি ফেরাস সালফেট দ্রবণের মধ্যে আয়রনের পরিমাণ ছিল 0.2211 গ্রাম পরিমাণ, কিন্তু আমার মোট ফেরাস সালফেট দ্রবণ কতটুকু ছিল আমি যদি দেখি, তাহলে দেখো এখানে মোট ফেরাস সালফেট দ্রবণ ছিল কিন্তু 100 মিলি ছিল, মোট ফেরাস সালফেট দ্রবণ ছিল 100 মিলি পরিমাণ। তাহলে 10 গ্রামে যদি থাকে এত গ্রাম, তাহলে 100তে কত গ্রাম থাকবে সেটা এখন আমরা হিসেব করব। তাহলে এখন আমরা বলতে পারি এভাবে যে 10 গ্রাম পরিমাণ ফেরাস সালফেটের দ্রবণে 10 মিলিলিটার ফেরাস সালফেট এর দ্রবণে আয়রনের পরিমাণ Fe এর পরিমাণটা হচ্ছে কতটুক, 0.2211 গ্রাম। তাহলে 1 মিলি ফেরাস সালফেট, সংকেতগুলো নিচে এরকম চিহ্ন দেওয়া যাবে না, সংকেতগুলো ওভাবেই লিখতে হবে, এটাই কেমিস্ট্রির আর্ট। 0.2211 ভাগ হচ্ছে 10, আর আমাদের যে মোট যে 100 মিলির যে একটা ফেরাস সালফেটের দ্রবণ তৈরি করেছিলাম, তাহলে সেইখানে তাহলে আয়রনের পরিমাণ কত ছিল, সেখানে আয়রন হচ্ছে 0.2211 ইন্টু হচ্ছে 100, নিচে হচ্ছে 10 ভাগ করলে 2.211 এত গ্রাম আয়রন ছিল। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা অ্যাকচুয়ালি এখানে যোগ করেছিলাম কিন্তু 2.5 গ্রাম, আমরা 2.5 গ্রাম আয়রন টিউব যোগ করেছিলাম, এখানে 2.5 গ্রাম যোগ করেছিলাম, আর আমরা হিসেব নিকেশ করে যেটা পাইলাম সেটা হচ্ছে যে এখানে আমরা পাইলাম 2.21 গ্রাম আয়রন পাইলাম। তাহলে নিশ্চয়ই বাকিটা ভেজাল ছিল। যেহেতু আমাদেরকে বিশুদ্ধতার শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে,
যেহেতু এখানে বলছে যে আয়রন টিউবে আয়রন টিউবে বিশুদ্ধতার শতকরা পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের 2.5 গ্রামের মধ্যে বিশুদ্ধ আয়রন ছিল 2.22, তাই না? তাহলে আমরা যে হিসাবটা করতে পারি সেটা হচ্ছে এরকম। আমরা একটু নিচে যাই, তাহলে আমরা বলতে পারি যে 2.5 গ্রাম আয়রন টিউব এ আয়রন এর বিশুদ্ধতা বা আয়রনের পরিমাণ, মানে বিশুদ্ধ আয়রনের পরিমাণটা হচ্ছে আমাদের 2.211 গ্রাম। তাহলে 1 গ্রাম আয়রন টিউবে আয়রন এর পরিমাণটা হবে 2.211 ভাগ হচ্ছে 2.5, আর 100 গ্রাম যদি আয়রন টিউব যদি নিতাম, যেহেতু আমরা শতকরা প্রকাশ করতে চাচ্ছি, যদি আমরা আয়রন টিউব যদি নিতাম তাহলে সেখানে আয়রনের পরিমাণ থাকতো 2.211 ইন্টু হচ্ছে 100, আর নিচে ভাগ হচ্ছে 2.5, তাহলে সমান কত হচ্ছে? একটু ক্যালকুলেটরের হেল্প নেওয়া যাক। ক্যালকুলেটরের হেল্প, এত গুণন তো না, আমরা নতুন করে একটু লিখি, সব ক্যান্সেল করে দিয়ে, তাহলে 2.211 ইন্টু 100, হ্যাঁ, আর ভাগ হচ্ছে 2.5 সমান হচ্ছে 88.44%। 88.44%। এখানে তাহলে আয়রন টিউবটাতে এত পরিমাণ বিশুদ্ধ ছিল। যদি এখন ভেজালের পরিমাণ চাইতো তাহলে আমরা 100 থেকে যদি 88.44 বাদ দিতাম তাহলে কিন্তু আমরা ভেজাল পেতাম। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এই প্রশ্নটার মূল টুইস্টটা ছিল দুইটা জায়গায়, এটা আমরা একটু খেয়াল করে দেখি। সেটা হচ্ছে যে প্রথম কথা ছিল যে এইখানে পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রাটা দেওয়া ছিল না, পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রাটা তোমাদেরকে নির্ণয় করে নিতে হয়েছে, এই জন্য আগের যে বিক্রিয়া সমীকরণটা ছিল সেটা হেল্প নিতে হয়েছে। তার মানে এখানে আরেকটা এক্সট্রা একটা কনসেপ্ট একটা লাগছে কাজে। দ্বিতীয় আর একটা এখানে টুইস্ট আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই 10 মিলি ফেরাস সালফারের মধ্যে কি পরিমাণ আয়রন আছে সেটা কিন্তু প্রথম অবস্থায় পাই, কিন্তু আমাদেরকে মোট নির্ণয় করতে হবে এই 100 মিলি ফেরাস সালফারের মধ্যে কি পরিমাণ আয়রন আছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হয়। তো আশা করি তোমরা সমস্যাটা বুঝতে পেরেছো। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো।